বিরুদ্ধে যে আমরা সংগ্রাম করছি, আমরা দিন প্রতিষ্ঠার যে আন্দোলন করছি, তাদের সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার করে নতুন একটি সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমরা যে আন্দোলন করছি, স্বাভাবিকভাবে আমাদেরকে নির্যাতন, আমাদেরকে তাদের জুলুমের শিকার আমাদেরকে হতে হবে। আমরা সর্বোচ্চ মজলুমের কাতারে আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে সেটা মনে করতে হবে। প্রিয় ভাইয়া, দ্বিতীয়ত মূলত এই বর্তমান সময়ে জামাত ইসলামের উপর কেন আঘাত করা হয়েছে, ইসলামী ছাত্র শিবিরকে কেন বেছে নেওয়া হয়েছে, আরো অনেক ইসলামী সংগঠন ছিল, অনেক দেশপ্রেমিক সংগঠন ছিল, কিন্তু তাদের উপর আঘাত করা হয় না কেন? প্রিয় ভাইরা, প্রশ্ন জায়গাটায় থাকাটাই স্বাভাবিক, প্রশ্ন আসাটাই স্বাভাবিক। প্রিয় ভাইরা, এই বর্তমান সরকার নবম জাতীয় সংসদের একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর আমরা মনে করেছিলাম একটি অনির্বাচিত সরকারের চেয়ে একটি নির্বাচিত সরকার অনেক ভালো। সেজন্য আমরা অনেক জায়গায় 103% ভোট পড়েছে। আমি দিনাজপুরে গিয়েছিলাম, দিনাজপুর জেলা আমির যে আসনটি নির্বাচন করেছেন আনোয়ার ইসলাম ভাই, সেই আসনে 103% ভোট পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী। প্রশ্ন থাকায় স্বাভাবিক, নির্বাচনে আসলে 60% 70% উপর ভোট কোন সময় কাস্ট হয় না। আবারও যে ভোট আছে, ভোটের চেয়ে 3% ভোট বেশি। এই জালিয়াতির মাধ্যমে, চরম জালিয়াতির মাধ্যমে সেনাবাহিনী তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। এটা আজকে দিবালোকের মতো সত্য। আজকে দিবালোকের মতো সত্য, তারা 111 চালু করেছিল, তারাই মতো তাদেরকে ক্ষমতা বসিয়েছে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই নবম জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা মনে করেছিলাম ধৈর্যের মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে, আমরা সহ অবস্থানের মাধ্যমে আমরা ক্যাম্পাসগুলোতে দাঁড়িয়ে থাকবো। জামাত ইসলামী মনে করেছিল যে সরকারকে আমরা একটু সময় দিতে চাই, সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করুক, 5 বছর ধরে সরকার ক্ষমতা থাকুক আমরা চাই। কিন্তু সরকার ক্ষমতা আসার পর আমরা জানি প্রথমে মূলত পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে, বিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের সীমান্তগুলো আজকে অরক্ষিত। প্রিয় ভাইরা, এই পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন জামাত ইসলামী, পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির। আমরা সারা দেশে সেখানে বুকলেট বিতরণের মাধ্যমে, ছাত্র সমাবেশের মাধ্যমে, প্রতিবাদ সমাবেশের মাধ্যমে, জনসভার মাধ্যমে সেখানে তাদের সরকারের ওই ধরনের ঘটনা নির্লিপ্ততার, সরকারের রাষ্ট্রপ্রধানের যারা দায়িত্বে আছেন তাদের নির্লিপ্ততার প্রতিবাদ আমরা জানিয়েছিলাম। আমরা বলেছিলাম সেনাবাহিনী সদস্যদেরকে সেদিন রক্ষা করার শুধু সরকারের ছিল। আমরা সেদিন বলেছিলাম সেনাবাহিনী সদস্যদেরকে মৃত্যুর মুখে দেওয়া হয়েছিল। সেখানে সেনাবাহিনী প্রধানকে বারবার বলা সত্ত্বেও সেখানে সেনাবাহিনী প্রধান তাদের সৈনিকদেরকে রক্ষা করার জন্য সেদিন যান নাই কেন? এই প্রশ্নটা আজকে সবার, কেন তাদেরকে রক্ষা করতে যাওয়া হয় নাই? প্রিয় ভাইরা, সেখানে আমরা গান শুনেছি, অনেকে কাঁদতে চায় কিন্তু কাঁদতে পারছে না। সেনাবাহিনীর সদস্যরা সেখানে কাঁদতে চেয়েছিল। সেনাবাহিনীর সদস্যদের যখন জানাজা হয়েছিল সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গিয়েছিল, অনেকে পত্রিকা এসেছে, তারা ধাওয়া খেয়ে সেখান থেকে এসেছে। শেখ হাসিনা কিছুদিন পরে সেখানে গিয়েছিলেন সেনা সদনে তাদের সাথে মিটিং করতে, সেখানেও তিনি তুপের মুখে পড়েছিলেন। পরবর্তীতে তিনি এসে সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসারকে চাকরিচ্যুত করেছিলেন, অনেকে বিদায় দিয়েছেন। প্রিয় ভাইরা, এভাবে আমাদের সেনাবাহিনীর নৈতিক যে বল ছিল, মানসিকতা ছিল, তাদেরকে আজকে দুর্বল করে দেওয়া হয়েছে। আজকে আমরা আমাদের সেনাবাহিনী আমাদের জন্য গৌরব। এই সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় সাহসী ভূমিকা রাখতে এবং আগামী দিনে রাখবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু তাদেরকে দুর্বল করার জন্য সকল আয়োজন সরকার সম্পূর্ণ করেছে। প্রিয় ভাইরা, তৃতীয়ত সেখানে টিপাই বাঁধের মাধ্যমে সেখানে সিলেটের সবগুলো জেলা, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ এই এলাকার প্রায় অনেকগুলো জেলা, প্রায় 22টি জেলার প্রায় 2 কোটি মানুষকে শুকিয়ে মারার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জামাত ইসলামী প্রথম সেখানে প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছে, জনসভা করেছে পল্টনে। সেখানে সারা দেশে শিবিরের পক্ষ থেকে আমরা মানববন্ধন সহ অনেক কর্মসূচি আমরা আয়োজন করেছি। এই জন্যই মূলত আজকে আমাদেরকে আঘাত করা হয়েছে, আমাদেরকে আঘাত করা হচ্ছে, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রিয় ভাইরা, এই সরকার আসার পর ভারতের সাথে এই সরকার ভারতে গিয়ে 4টি চুক্তি করেছে, কয়েকটি সমঝোতা করেছে, কিন্তু আজও পর্যন্ত মানুষ জানতে পারে নাই আসলে কেন এগুলো করা হয়েছে। আজকে দীর্ঘদিন ধরে সে ট্রানজিটের কথা বলা হয়েছে, ট্রানজিট দেওয়ার নামে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। ভারতের 7টি রাজ্যে আজকে যুদ্ধ চলছে, 7 সিস্টার বলা হয়, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, কাশ্মীর, পাঞ্জাব, ত্রিপুরা। এই তাদের স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্য বাংলাদেশের রুটকে ব্যবহার করতে চায়, বাংলাদেশের ভূমণ্ডলকে ব্যবহার করতে চায়। তারা দীর্ঘদিন ধরে পায়তারা করেছিল সেখানে ট্রানজিট দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের মানুষ ট্রানজিট সম্পর্কে জানে। ট্রানজিটের ব্যাপারে বাংলাদেশের মানুষ ছিল সবসময় এক পা খাড়া, কোনো অবস্থাতে ভারতকে ট্রানজিট দেওয়া যাবে না, প্রয়োজনে আমরা জীবন দেবো। সরকার আবার নতুন করে নতুন একটি এশিয়ান হাইওয়ে নামে নতুন একটি আদলে আবার ট্রানজিট দেওয়ার জন্য আজকে পরিকল্পনা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে ট্রানজিট তারা চুক্তিও করেছে। প্রিয় ভাইরা, এশিয়ান হাইওয়ে নামে আজকে বলা হচ্ছে যে এশিয়ান হাইওয়ে নাকি 4 রুটের সময় করা ছিল। আমি স্পষ্ট বলতে চাই, এশিয়ান হাইওয়ের সাথে আমরা সম্পৃক্ত হওয়া আমাদের কোনো আপত্তি নাই। এশিয়ান হাইওয়ের মূলত রুট 3টি, একটা রুট 1, রুট 2, রুট 3। রোড 1 যেটা, সেটা হলো বাংলা বান্দা পঞ্চগড় ওই দিকে, সেখানে যদি ওই দিক দিয়ে যদি আমরা ভারতের সাথে সম্পৃক্ত হয়
তাহলে আমাদেরকে প্রায় 2200 কিলোমিটার পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। রুট 2 যেটা সেটা হলো কক্সবাজার দিয়ে। এই কক্সবাজার দিয়ে যদি আমরা মায়ানমার দিয়ে যদি আমরা এশিয়ান হাইওয়ের সাথে সম্পৃক্ত হই তাহলে আমাদেরকে 200 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। আর রুট 3 যেটা সেটা আখাউড়া দিয়ে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দিয়ে, এই রুট দিয়ে যদি আমরা ভারতের সাথে সম্পৃক্ত হয় আমাদেরকে 1800 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। প্রিয় ভাইরা, আজকে 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যদি আমি এশিয়ান হাইওয়ের সাথে সম্পৃক্ত হতে পারি, আমাদের উন্নয়ন অগ্রগতি যদি হয়, আমরা যদি এক দেশে অন্য আন্তঃযোগাযোগ আমাদের বাড়ে, এতে আমাদের কোনো আপত্তি থাকার কথা বলে? কিন্তু আমাদের আপত্তি কোথায়? আমাদের আপত্তি হলো 200 কিলোমিটার পথ থাকা সত্ত্বেও আমাদেরকে কেন 2200 কিলোমিটার পথ দেখিয়ে 2200 কিলোমিটার 1800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজকে আমাদেরকে এশিয়ান হাইওয়ের সাথে সম্পৃক্ত হতে হবে। মূলত ট্রানজিটের সেখানে নতুন একটি আদল হলো এশিয়ান হাইওয়ে। এশিয়ান হাইওয়ের আদলে আজকে ভারতকে ট্রানজিট দিয়ে সেখানে 7টি রাজ্যের যুদ্ধ দমন করার জন্য, তাদের স্বাধীনতা আন্দোলন দমন করার জন্য ভারত আমাদেরকে রুটকে ব্যবহার করতে চায়। আমাদের রুট যখন ভারত ব্যবহার করবে, তাদের অস্ত্রগুলো ভারত যখন নিয়ে যাবে, সেনাবাহিনীর ওষুধ নিয়ে যাবে, আর সে উল্ফা এবং স্বাধীনতা আন্দোলনের নেতা কর্মীরা যখন তাদের উপর আঘাত করবে, তখন বোমাগুলো ফুটবে কোথায় বলে? বাংলাদেশে। তখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে নস্যাৎ হয়ে যাবে। জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে, ইসলামী ছাত্র শিবিরের একটি গণতান্ত্রিক ছাত্র আন্দোলন হিসাবে স্বাভাবিকভাবে আমরা সেই কথাটি মানুষের সামনে তুলে ধরা অপরাধী। মূলত আজকে আমাদেরকে নির্মম নির্যাতনের পথ তারা আমাদের বিরুদ্ধে বেছে নিয়েছে। প্রিয় ভাইরা, আজকে সেখানে গভীর শব্দবন্ধ ব্যবহার করার জন্য আজকে দীর্ঘদিন ধরে টিপা চুক্তির মাধ্যমে আজকে আমাদের বিরুদ্ধে স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে নস্যাতের জন্য অপচেষ্টা চালানো হয়েছে অনেকদিন ধরে, আমরা জানি। কিন্তু আজকে গভীর শব্দবন্ধ ব্যবহার করতে চায় আমেরিকা, আজকে গভীর শব্দবন্ধ ব্যবহার করতে চায় চীন, আজকে গভীর শব্দবন্ধ ব্যবহার করতে চায় ভারত। আজকে তারা আমাদের গভীর সমুদ্র বন্দরের আশেপাশে তারা গাঁটি গেড়ে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করতে চায়। তিন দিকে ভারত, আরেকটা মাত্র আমাদের যে একটা দিক আছে সেটা হলো আমাদের বঙ্গোপসাগর। সেখানে যদি তারা আবার গাঁটি কাটে, আমরা কোথায় যাব? আমাদের পথ কোথায়? আমাদের শেষ প্রান্ত সীমা কোথায় আমাদের? প্রিয় ভাইয়া, জামাত ইসলামী একটি আদর্শ আন্দোলন হিসাবে, একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে, একটি দেশপ্রেমিক সংগঠন হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ সেই কথাই বলবার কারণে অপরাধে আজকে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। সেই কথাটি কি আমাদের কাছে স্পষ্ট কিনা বলেন? আজকে বলা হবে আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে 71 সালের ঘটনার কারণে। আজকে আমাদেরকে প্রশ্রয় দেওয়া হবে যে শিবিরের নেতৃবৃন্দকে বুঝতে হবে, শিবিরের কর্মীদেরকে তোমাদের বুঝতে হবে, তোমরা 37 সালে জন্মগ্রহণ করেছো, 71 সালের দায়ভার তোমরা আমাদের কেন তোমরা নিবে? আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি রংপুরে গিয়ে বলে এসেছেন, তারপরে আমি রংপুরে গিয়েছি, তিনি বলে এসেছেন শিবিরের ভাইয়েরা তোমরা ভালো, তোমরা অনেক ভদ্র, অনেক কিছু করো, তোমরা 71 সালে তোমাদের জন্মগ্রহণ হয় নাই, তোমরা 77 সালে জন্মগ্রহণ করেছো, তোমরা জামাতের সেই যুদ্ধপাতের দায়ভার তোমরা গ্রহণ করবে কেন? আমি আজকে আশরাফুল ইসলামের কাছে প্রশ্ন করতে চাই, শিবিরের প্রতি যদি আপনার দরদ থাকে, শিবির যদি ভালো সংগঠন হয়ে থাকে, তাহলে শিবিরের নেতা গোলাম মুর্তজাকে কেন রিমান্ডে নেওয়া হলো? গোলাম মুর্তজা কেন 2 মাস কেন আমাদের তাদেরকে আপনারা গ্রেফতার করেছেন, সে কথাটা আপনারা কেন বলেন নাই? আপনাদের কোথায় সমস্যা ছিল? কেন শিবির নেতা মিয়া মুজাহিদকে পঙ্গু করে দেওয়া হয়েছে? কেন শিবির গোলাম মুর্তজাকে সেখানে এমন কোনো নির্যাতন করা হয় নাই? গোলাম মুর্তজা ভাইয়ের বাবার মৃত্যু, যখন তিনি তার বাবা কারাগার থাকাকালীন তার বাবার মৃত্যু হয়েছে, তার বাবা পুত্রের সঙ্গে যারা মৃত্যুবরণ করেছে, আমি তার জানাতে গিয়েছিলাম, সেখানে চেয়ারম্যান ছিল, সবাই বক্তব্য রেখেছে, আমি সেখানে বক্তব্য রেখেছিলাম। আমি গোলাম মুর্তজা ভাইকে জিজ্ঞাসা করেছি আপনাকে কি করেছে, তিনি বলেন যে গোয়েন্দা নামে কারাগারের কথা আমরা শুনছি, কিন্তু কারাগারের নির্যাতনের কথা আমরা দেখি নাই, সেই নির্যাতন সবগুলো আমাকে করা হয়েছে। তিনি বলেছে তাকে উলঙ্গ করে তার মাথা থেকে পা পর্যন্ত বিদ্যুৎ শক দেওয়া হয়েছে। তিনি বলেছেন নির্যাতনের এমন কোন নির্যাতন নাই যে তার উপর করা হয় নাই। প্রিয় ভাইরা, শহীদ আশরাফুল ইসলাম আমাদের প্রতি এত দরদ, এত ভালোবাসা, আবার আরেকদিকে আমাদেরকে আমাদের নেতৃবৃন্দকে নির্যাতন করবে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আজকে পত্র-পত্রিকা বলে মিডিয়ার মাধ্যমে বলা হবে, আজকে বলা হবে যে জামাত ইসলামী সেখানে 71 সালে অন্যায় করেছে, ইসলামী ছাত্র শিবির তো অন্যায় করে নাই। এভাবে জামাত ইসলামীর সাথে আমাদের একটা সেখানে বিভক্তির এক সুস্পষ্ট ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। এই ষড়যন্ত্র সম্পর্কে ইসলামী ছাত্র শিবির নেতা কর্মীদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমরা মনে করি 1971 সালে জামাতের ভূমিকা সঠিক ছিল। আমরা মনে করি 1971 সালে জামাত ইসলামী দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করেছিল। জামাতের নেতৃবৃন্দ বলেছে 1971 সালের সেই সিদ্ধান্ত ছিল আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। 1971 সালে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিল হতে পারে আবাস নির্ভর সিদ্ধান্ত। আমরা সেদিন আশঙ্কা করেছিলাম সেখানে যদি পাকিস্তান যদি বিভক্ত হয়ে যায়, ভেঙে যায়, তাহলে ভারতের আধিপত্যবাদী চিন্তার কারণে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব, ভারত আমাদেরকে করায়ত্ত করে ফেলবে, ভারত আমাদের উপর আগ্রাসী মনোভাব নিয়ে আমাদের উপর আক্রমণ চালাবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। আমি আপনাদের কাছে জানতে চাই জামাতের আশঙ্কা কি বাস্তবে এখন ফলে নাই বলেন? জামাত সেদিন আশঙ্কা থেকে বলা যায় জামাত ইসলামী স্বাধীনতা আন্দোলনের সময় সঠিকভাবে সেখানে ভূমিকা রেখেছিল। জামাত ইসলামী হয়তোবা সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করতে পারে নাই, 71 সালে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু জামাতের অনেক মুক্তিযোদ্ধা আছে, জামাতের অনেক জেলা আমির আছে যারা মুক্তিযোদ্ধা, জামাতের অনেক কর্মী আছে যারা মুক্তিযোদ্ধা, হাজার হাজার মুক্তিযোদ্ধা জামাতের সাথে আজকে সম্পৃক্ত আছে। জামায়াতকে সেখানে 71 বিরোধী আন্দোলনের একটি সংগঠন হিসেবে চিন্তিত করার কোনো সুযোগ নেই। জামাতের নিরপরাধ নেতৃবৃন্দ সেখানে ছাত্র ছিলেন,
তাদেরকে সেভাবে চিত্রায়ন করার সুযোগ নেই। জামাতের ওই সময় নেতৃবৃন্দ যারা ছিলেন তারা সঠিক ভূমিকা নিয়ে শুধু জামাত ইসলামী নয়, আলেম ওলামা, সে দেশের পীর মাশায়েখ, কমিউনিস্ট যত সংগঠনগুলো আছে, বাম সংগঠনগুলো সবাই 71 সালে তারা তাদের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য সেটি রেখেছিল। প্রিয় ভাইরা, আজকে মূলত জামাত ইসলামীকে টার্গেট বানানো হয়েছে। মূলত আমরা কোরআনের কথা বলি, মূলত আমরা হাদিসের কথা বলি, মূলত আমরা ইসলামের কথা বলি, এই জন্য মূলত সেটা বানানো হয়েছে। আজকে আমি আপনাদেরকে বলবো, আমরা দিনের পথে চলতে গেলে, দিনের কথা বলতে গেলে, সত্য পথে চলতে গেলে আমাদেরকে এরকম সমস্যা মোকাবেলা করতে হবে। আমরা সে মোকাবেলা করে টিকে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। এই বর্তমান সরকার সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের দেশের দীর্ঘদিনের ইসলামী তাহাজির তমুদেরকে ধ্বংস করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। সেখানে মমতাজের মতো মানুষগুলোকে আজকে এমপি বানানো হয়েছে। মমতাজের মতো মানুষগুলোকে দিয়ে আজকে চরিত্র ধ্বংস করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আমরা আয়োজন দেখেছি। এই লোকগুলো দিয়ে দেশের সংসদে এদের লোকগুলোকে যাওয়ার পরে দেশের স্বাধীনতা ব্যবস্থা ভালো থাকতে পারে বলে আমরা মনে করি না। আজকে ভারতের সাথে সাংস্কৃতিক আমদানি চুক্তি করা হয়েছে। ভারতের সাংস্কৃতিক আমদানি করার কারণে আজকে ইফটিজিং বাড়ছে বলে আমরা মনে করি। একদিকে ইফটিজিং বন্ধ করার জন্য বলা হবে, অন্যদিকে তাদেরকে নগ্ন ছবি তাদেরকে হাতে ফেলে দেওয়া হবে। নগ্ন ছবি যখন একজন যুবক দেখবে, তরুণ দেখবে, রাস্তা যখন আসবে, সেই ইফটিজিং তার দ্বারা হবে স্বাভাবিক। সেখানে গ্রেফতার করে নির্যাতন করে ইফটিজিং বন্ধ করার যাবে বলে আমরা মনে করি না। ইফটিজিং বন্ধ করতে হয় তাহলে কোরআনের পথে ফিরে আসতে হবে, হাদিসের পথে ফিরে আসতে হবে, ইসলামের পথে ফিরে আসতে হবে। কি বলে আপনারা সবাই? আমরা মনে করি একমাত্র 100% ধূমপান ইফটিজিং মুক্ত একটি সংগঠনের নাম হলো, মাদকমুক্ত সংগঠনের নাম হলো ইসলামী ছাত্র শিবির। আজকে ইসলামী ছাত্র শিবির এই ধরনের সংগঠন হওয়ার কারণে আজকে লক্ষ লক্ষ যুবকরা তৈরি করেছে, যারা আজকে ইফটিজিং মুক্ত, যারা ধূমপান মুক্ত, যারা মাদক মুক্ত, যারা সুন্দর একটি সমাজ কায়েম করার জন্য কাজ করে। আমি ইসলামী ছাত্র শিবিরের উপস্থিত সকল কর্মীদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাবো। প্রিয় ভাই, আমি তৃতীয় যে কথাটি বলতে চাই, আজকে যারা এখন উপস্থিত আছে, আমাদের কাছে মাঝে মধ্যে মনে হবে যুদ্ধবাদী বিচার হয়ে যাচ্ছে। পত্রিকায় একবার দেখবেন যে যুদ্ধবাদী বিচার হয়ে যাচ্ছে, একবার শুনবেন সেখানে ফাঁসির দড়ি নাকি রাস্তায় আছে, আরেকজন বলে যুগের পর যুগ বিচার হবে, আরেকজন বলে প্রজন্মের পর প্রজন্ম বিচার হবে, আরেকজন